আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডাদেশ। ১৯ দিনের মাথায় রায়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সন্তোষ। দ্রুত শাস্তি কার্যকর চায় রামিসার পরিবার। রায় বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন 11ই জুন। কর্মমুখী শিক্ষায় সনদের পাশাপাশি মানব সম্পদ সৃষ্টিতে প্রধানমন্ত্রীর তাগিদ। প্রযুক্তি নির্ভর বাস্তবসম্মত শিক্ষার বিকল্প নেই মন্তব্য। মেহেরপুর সীমান্তে 6 জনের পুশ ইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ঠাকুরগাঁওয়ে 11 জনকে নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক। এবং বিসিবি নির্বাচনের ফল ঘোষণা। সর্বোচ্চ 73 ভোট পেয়ে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বিশ্বকাপে বিভিন্ন দলের জার্সি নিয়ে রাজধানীতে স্ট্রিট ফ্যাশন শোর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ঘটনার মাত্র 19 দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হলো। পরাগ আজিমের রিপোর্ট। পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সকাল 9টার আগে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। সকাল 11টার কিছু আগে তাদের তোলা হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে। ঠিক 11টায় রায় পড়া শুরু করেন বিচারক মাসরুর সালেকিন। 40 মিনিটের রায়ে আদালত বলেন, প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই নির্মম কাজে স্বামীকে সহায়তা ও পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে স্বপ্না খাতুনও সমান অপরাধী বলে উল্লেখ করেন আদালত। সমাজের মানুষের কাছে এই অপরাধের সর্বোচ্চ শাস্তির বার্তা দেওয়া প্রয়োজন বলে আদালত মনে করেন। দুজনকে মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করেন আদালত। আদালত তার রায়ে বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটা আমাদের দেশের যে শিশুরা আছে এই হত্যার মধ্যে দিয়ে, ধর্ষণের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা জানেন না বলেও মন্তব্য করেছেন তিনি। আমার যে দায়িত্ব ছিল সে দায়িত্বটা আমি গ্রহণ করাতে রাষ্ট্র বিচার করতে পেরেছে অপরাধীর, এবং এই দেশের যে মানুষ সবাই এই বিচারটি দেখতে পেয়েছে। আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। রায়ের পর কড়া পুলিশ পাহারায় আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। অতি দ্রুত বিচারের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচারেরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আদালত। সেই সঙ্গে এই বার্তাও দেয়া হলো যে এই ধরনের নির্মম অপরাধ করে কেউ আর পার পাবে না। পরাগ আজিম, চ্যানেল আই, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডাদেশের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবার। রায় কার্যকরে যেন কাল ক্ষেপণ না হয় সে দাবি জানিয়েছেন তারা। শিশু ও নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার চেয়েছে আদালতে আসা বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে কোনো ধর্ষণ মামলার রায়। সকাল থেকেই রায়কে ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। মামলার প্রধান আসামি সোহেল রানা ও হত্যায় সহযোগী সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কড়া নিরাপত্তায় নেওয়া হয় আদালতে। কঠোর নিরাপত্তায় আদালতে আসেন রামিসার স্বজনরাও। ধীরে ধীরে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। আসলে আমরা এই বার্তাটি নিয়ে এসেছি যেন দীর্ঘসূত্রিতা না হয়, যেন দ্রুত বিচার প্রক্রিয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। ধর্ষকের বিচার প্রক্রিয়া যে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে, এটা আমাদের মনে আশা জাগিয়েছে। বেলা 11:40 অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডাদেশের রায় হলে রায়ে সন্তোষ জানান রামিসার স্বজনরা। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। শিশু নির্যাতন দমনে দ্রুততম সময়ে আদালতের এই রায় দৃষ্টান্তমূলক মনে করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা। ঘটনা যেন না হয় এই জন্য আমরা এই সর্বোচ্চ শাস্তি কামনা করেছি এবং সেই শাস্তি কিন্তু আদালত দিয়েছে। আমরা খুশি, আশা করবো এটা পরবর্তী অপরাধীদের জন্য নিদর্শন হয়ে যাবে। সমাজ যদি আপনি ঠিক করতে চান, পরিবার ঠিক করতে চান, রাষ্ট্র ঠিক করতে চান, যেভাবে আজকে দর্শন, গণধর্ষণ, হত্যা যেভাবে বেড়ে গিয়েছে, ছত্রাকে মানুষের সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেইখান থেকে যদি বেরো আসতে চান, এই ধরনের পদক্ষেপগুলো কঠিন থেকে কঠিনতম হতে হবে। অপরাধ সংগঠনের মাত্র 19 দিনের মাথায় নজিরবিহীন এই রায় ঘোষণা করা হলো। শিশু রামিসার ধর্ষণ এবং হত্যার ঘটনার মাত্র 20 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করল ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির এই রায় দেশে শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধ দমন করবে। পর্যবেক্ষণ আদালতের। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডাদেশের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিবেশী ও স্কুলের সহপাঠীরা। দ্রুত রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা রায় হওয়ার পর থেকেই শিশু রামিসার বাসায় ভিড় করতে থাকেন এলাকাবাসী। রায়কে স্বাগত জানিয়ে তারা বলছেন এই রায়ের বাস্তবায়ন জরুরি। রায় যাতে কার্যকর করা হয়, শুধু রায় দিয়ে তো কোনো কাজ হবে না, রায় দিয়ে তো 2 দিন পরে বের হয়ে যায়। আমরা খুব সন্তুষ্ট প্রকাশ করতেছি সাধারণ জনগণ, যেটা অতি দ্রুত কার্যকর করলে আরও বেশি ভালো হবে। রায় স্বস্তি প্রকাশ করেছেন রামিসার শিক্ষক ও সহপাঠীরা। তার যে ফাঁসি হয়েছে আমাদের অনেক ভালো লাগতেছে, আর এরকম যেন আমাদের সামনে কোনো বাচ্চাদের না হয়। আর বিচার হবে আজকে, যদি আর বিচার হয় ভয় পাইব যে আর কোনো কাউরে মারার মতন সাহস পাইব না। আমাদের সাথে আর যেন এরকম না হয় তার জন্য ফাঁসি দেওয়া উচিত। একটা ফুল যে ঝরছে আর কোনো ফুল যাতে এভাবে না ঝরে। রায় নিয়ে তালবাহানা করা যাবে না, যত দ্রুত সম্ভব তত দ্রুত এই রায় কার্যকর করতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান এলাকাবাসী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, হাইকোর্টে বিচারিক আদালতের রেকর্ড পাওয়ার পর দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানির উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, রেকর্ড প্রাপ্তির পর দ্রুত পেপার বুক তৈরির জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। একই সাথে রায় বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসু খান, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এই বেঞ্চটি শুধুমাত্র এই জাতীয় মামলার আপিল রেফারেন্স শুনানির জন্য ডেডিকেটেড থাকবে। অর্থাৎ
একটা নিম্ন আদালত কিংবা বিচারিক আদালত কোনো মামলা রায় সাজা ঘোষণার পরে সেটি আপিল নিষ্পত্তিতে বছরের পর বছরের বিলম্বের যে বিষয়টি এবং যে অভিযোগটি থাকে সেটি হয়তো তা থেকে আমরা মুক্তি পাব। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 6 কার্যদিবসে হওয়ার সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে তার আশা। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে পুলিশের জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্ট আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায় তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে। সমস্ত অগ্রগতিগুলো আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত। তবে এখনও পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, এগুলো প্রশংসার দাবি রাখে। রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছিল। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে দেশে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শুধু সনদ প্রদানই নয়, মানব সম্পদও সৃষ্টি করা হবে। রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর ও বাস্তবসম্মত শিক্ষার বিকল্প নেই। রাহুল রায়ের রিপোর্ট। কর্মমুখী শিক্ষা এমন বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে কারিগরি দক্ষতা অর্জনে সহায়তা করে। সে লক্ষ্যেই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব। প্রধানমন্ত্রীও নিজের বক্তব্যে দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে আমি মনে করি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় কষ্টকর হয়ে পড়বে। আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সামাজিক রূপান্তরের ভিত্তি নির্মাণ করবে। শুধু ব্যক্তি বা গোষ্ঠী নয়, জাতীয় সমৃদ্ধিও ত্বরান্বিত করবে। শিক্ষা ব্যবস্থার সাফল্যের জন্য শিক্ষকদের জ্ঞান ও দক্ষতার কথা তুলে ধরে তরুণদের প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়ার কথা বলেন সরকার প্রধান। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেলও হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। দেশের তারুণ্য এবং
ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। মানবিক মানুষ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নৈতিক শিক্ষার উপরও জোর দেওয়ার কথা বলেছেন। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরের গাংনী সীমান্তে নারী শিশুসহ ৬ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পে কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারতের নদিয়া জেলার করিমপুর থানার বের রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে তাদের পুশিন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রবিবার রাত ৩টার দিকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে শুক্রবার দিবাগত রাতে নারী, পুরুষ ও শিশুসহ ১১ জনকে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে দুইবার পতাকা বৈঠকের পরও সমাধান হয়নি। ৪২ বিজিবির সিও আব্দুল্লাহ আল মুইন হাসান বলেছেন, সীমান্তে পুশিনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা সহ পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ১০০তম দিন পার করল বিএনপি সরকার। এই ১০০ দিনে সরকারের ভূমিকা আশা জাগা নেওয়া হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ক্ষমতাসীন দল পেছনে হাঁটছে বলে মনে করে টিআইবি। ধর্মান্ধ শক্তিকে নিয়ন্ত্রণে আনা সহ দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং তথ্য পাওয়ার অধিকার থেকে জনগণকে সুরক্ষা দিতে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। রোকসানা আমিনের রিপোর্ট। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ৩ মাস অতিক্রম করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করল দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় মবের প্রভাব কমলেও গত ৩ মাসে ধর্মান্ধ গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার ব্যর্থ, এমনটাই উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। সরকারের ১০০ দিন একদিক থেকে আশা টাকা নেওয়া সম্ভাবনাময়, তবে অন্যদিকে যেটা আমরা দেখছি সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ সংসদীয় কমিটি গঠন না করা সহ কার্যকর সংসদ প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে সরকারের সামনে দুটি ঝুঁকি দেখছে টিআইবি। দুইটা ঝুঁকির ক্ষেত্র অন্যতম 11টা সংস্কার কমিশনের প্রতিবেদনে কি হবে সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই, কোনো ধারণা নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর অবস্থায় রয়ে গেছে। পাশাপাশি যেই ক্ষেত্রটি থেকে আরও ঝুঁকি আসবে বা আছে ইতিমধ্যে আপনারা দেখছেন মাঠ পর্যায়েও, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলের অভ্যন্তর থেকে ঝুঁকি। সার্বিক বিবেচনায় সরকারের ১০০ দিন যেমন সম্ভাবনাময়, তেমনি দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সরকারের অবস্থান এখনও উদ্বেগজনক, এমনটাই বলছে টিআইবি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১ই জুন আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় নিয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মানে স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মানে স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে।
এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কী, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়ম দুর্নীতি হলে তা বিহিত করা কঠিন। ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত আলোচনায় পত্রিকার সম্পাদক, অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিআইবিএম এর মহাপরিচালক বক্তব্য রাখেন। আর্থিক খাতের অনিয়ম তুলে ধরে ব্যাংক লুটপাটের বিষয়ে জনমত গড়তে সাংবাদিকরা অনন্য ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন আলোচকরা। এই অপরাধগুলি যখন আপনারা বলছি বা আমরা যখন আলোচনা করছি, তখন তো আর কোনো জিন পরিতে করে নাই, রক্ত মাংসের মানুষরাই তো এই সমস্ত দায়িত্বে পদে পদে ছিলেন। তখনও তো পদ ছিল, বাংলাদেশ ছিল, গভর্নর ছিল, সরকার ছিল, রাষ্ট্র ছিল, গণমাধ্যম ছিল, কিন্তু এগুলি কিন্তু হয়েছে। একথা বলার কোনো অপেক্ষা রাখে না যে অর্থনীতির সাংবাদিকরাই কিন্তু ব্যাংকিং সুশাসনের একমাত্র পাহারাদার। অন্য কোনো পাহারাদার যে কাজ করে না তো বোঝাই গেছে। যতটুকু করেছে তো আপনাদের কারণেই করেছে, মানুষ যতটুকু জেনেছে তো আপনাদের কারণে জেনেছে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে এই যে যতটুকু ক্রিটিক্যাল কথাবার্তা বলছি, মন থেকে বলি আর ভণ্ডামি করেই বলি না কেন, তা কিন্তু আপনাদের তথ্য থেকেই বলছি। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, বরং প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে সংবাদ পরিবেশনের তাগিদ দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার শিক্ষার্থীদের উন্নয়নমুখী সাংবাদিকতার তাগিদ দিয়েছেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার শিক্ষার্থীরা গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য প্রথমবার কোনো মিডিয়া অফিস পরিদর্শন ছিল অনন্য এক অভিজ্ঞতা। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের সংবাদ কক্ষ থেকে শুরু করে সম্প্রচার ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরপর মতবিনিময় করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। মানুষ হিসেবে আমি শিখলামটা কি, মেশিন লার্নিং যদি সব হয় তাহলে তো মেশিনও লাগবে, কিন্তু কতটুকু লাগবে সেই বিচার বিশ্লেষণটা নিজের ভিতরে থাকাটা অনেক জরুরি, অনেক জরুরি। কারণ তুমি এটার উপরে শতভাগ নির্ভর করলে একজন হিউম্যান বিইংয়ের যে সমস্ত কোয়ালিটিগুলো মিনিমাম থাকা দরকার। ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষের পাঠের পাশাপাশি একটি পেশাদার মিডিয়া হাউসের কাজ ও কর্মপরিবেশ সরাসরি দেখার অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। পিছনে সঠিক নিউজ আর সঠিক ইনফরমেশন ঠিকমতো ব্রডকাস্ট করার পিছনে কতজনের হাত থাকে আর পুরো প্রসেসটা কত ক্রিটিক্যাল থাকে, এটা আমার মনে হয় আজকে ফুল পিকচারটা দেখতে পেরেছি। আমাদেরকে তো সবসময় থিওরিভাবে শেখানো হয়, তো এখন রিয়েল লাইফে ফেস টু ফেস সব দেখা খুবই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এক একজন মানুষের যে এক একটা দায়িত্ব থাকে, যে ওই দায়িত্বটা পূরণ না হলে পরের যে মানুষটা আছে সে আর কি তার দায়িত্বটা করতে পারবে না বা তার পার্টটা করতে পারবে না। সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস একটার সাথে একটা কানেক্টেড, মানে একটা ব্রেনের মতো, তো ওটা দেখে খুবই মানে ফ্যাসিনেটেড ফিল হলো। নিউজ রুমে যা হয় আমরা তো আগে জানতাম না, সো আমাদের দেখে এটা অনেক ভালো লেগেছে। মানে এই পরিদর্শনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তোলার পথ শিক্ষার্থীদের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে। নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তিনি। ঢাকার ক্লাব থেকে জিতেছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসের আব্বাস, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম,
ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রব্বানী, ডাক্তার মাহবুব শামীম, শাকেফ আহমেদ সালাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচনের ভোট গ্রহণ হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। পলাশ উপজেলার ফুটবল প্রেমীদের মাঝে এরই অংশ হিসেবে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে 1200 ফুট দীর্ঘ পতাকা। হলুদ জার্সি পরে বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেন স্থানীয় শত শত ব্রাজিল ভক্ত। র্যালিটি পলাশ বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এবার নেট দুনিয়ার খবর। প্রিয় দর্শক, চলুন একটু ঘুরে আসি নেট দুনিয়ায়, দেখে আসি সামাজিক মাধ্যমে ভাইরাল কন্টেন্ট কোনটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন একটি ভিডিও। রাজধানীর গলফ ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে হাস্যোজ্জ্বল নায়ককে। জানা গেছে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক খোরশেদ আলম খসরুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নায়ক শাকিব খান। চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এ সহকর্মীকে স্মরণ করছে চ্যানেল আই। নির্লোভ নিভৃতচারী এ সাংবাদিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ৭ই জুন ৬৫ বছর বয়সে মারা যান। ১৯৫৪ সালের ১৫ই জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব সাহা। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি। ১৯৮৪ সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তিনি। বাংলার বাণী বন্ধ হয়ে যাওয়ার পর ২০০১ সালে চ্যানেল আইয়ে যোগ দেন তিনি। ২০০১ সালেই জন্ম নিয়েছিল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের বার্তা বিভাগ। চ্যানেল আই নিউজের জন্ম লগ্ন থেকেই সাথে ছিলেন প্রণব সাহা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়া ককরোচ জনতা পার্টি সিজেপি। আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেয়া না হলে অথবা পদত্যাগ না করলে দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে দলটি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত ছাত্রছাত্রী, তরুণ পেশাজীবী এবং সমর্থকদের নিয়ে বিক্ষোভের পর ককরোচ জনতা পার্টি এ ঘোষণা দিয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। বিশ্বকাপের আবেগ উন্মাদনাকে ফ্যাশনের মাধ্যমে ছড়িয়ে দিতে গ্লোবাল একাডেমি অফ ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ গফির আয়োজন করেছে বিশেষ স্ট্রিট ফ্যাশন শো। ধানমন্ডিতে গফিরের ক্যাম্পাসে আয়োজনে অংশ নেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বিশ্বকাপের বিভিন্ন থিম সং এর সাথে নৃত্য পরিবেশন এবং বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জাতীয় পতাকার আদলে তৈরি বিশেষ পোশাকে র্যাম্পে অংশ নেন শিক্ষার্থীরা। গফিরের অধ্যক্ষ সাব্বির জাহান জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের সংস্কৃতির মিশেলে এ আয়োজন করা হয়। আয়োজনে ৪৮টি দেশের পতাকার ছবি দিয়ে অঙ্কিত বিশেষ শাড়ি উপস্থাপন করা হয়।
এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 41 পয়েন্ট বেড়ে ৫,৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৩টি কোম্পানির ১,৫২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম। ঈদুল আজহার ছুটি শুরুর দিন থেকে কর্মস্থলে ফেরা পর্যন্ত ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১,১৮২ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ঈদুল আজহার চেয়ে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা বেড়েছে। প্রতিবেদনে মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার অবাধ চলাচলকে এত বেশি দুর্ঘটনার মূল কারণ হিসেবে বলা হয়েছে। ঈদ যাত্রার শুরুর দিন ২১ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৪ জুন পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছে, ১২৯৪ জন আহত হয়েছে। বিগত ২০২৫ সালের ঈদুল আজহায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত হয়েছিল, ১১৮২ জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কের দুর্ঘটনা ৩.৯৫%, প্রাণহানি ৩.০৭%, আহত ৯.৪৭% বেড়েছে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডাদেশ, ১৯ দিনের মাথায় রায়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সন্তোষ। দ্রুত শাস্তি কার্যকর চায় রামিসার পরিবার, রায় বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন ১১ই জুন। কর্মমুখী শিক্ষায় সনদের পাশাপাশি মানব সম্পদ সৃষ্টিতে প্রধানমন্ত্রীর তাগিদ, প্রযুক্তি নির্ভর বাস্তবসম্মত শিক্ষার বিকল্প নেই মন্তব্য। মেহেরপুর সীমান্তে ৬ জনের পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, ঠাকুরগাঁওয়ে ১১ জনকে নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক। এবং বিসিবি নির্বাচনের ফল ঘোষণা, পরিচালকদের ভোটে তামিম ইকবাল প্রেসিডেন্ট নির্বাচিত, সহ সভাপতি ফাহিম সিনহা। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।